আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে কানাডার মন্ত্রীর সাক্ষাৎ। বেগমপাড়ার টাকা ফেরত আনতে সহযোগিতা চায় বাংলাদেশ। বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া টাকা ফেরত আনার জন্য আবারও কানাডার সহায়তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বেগমপাড়া নামে একটি পুরো এলাকা আছে যেখানে দুর্নীতিবাজদের পরিবারের সদস্যরা বসবাস করে। আমরা দুর্নীতি থেকে মুক্তি পেতে কঠোর পরিশ্রম করছি, কারণ দুর্নীতি সর্বত্র। কানাডার সরকারকে আমন্ত্রণ জানাবো, আপনারা বেগমপাড়ায় যে লুটপাটের টাকা রয়েছে বাংলাদেশের, তা ফিরিয়ে দিতে আমাদেরকে সহায়তা করুন। এরপর জানাবো, গ্রেপ্তার আতঙ্কে কাঁপছেন গণপূর্তের ১৬ প্রকৌশলী। জুলাই বিপ্লবের শিক্ষার্থী জনতাকে হত্যা মামলার আসামি করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের ১৬ জন প্রকৌশলীকে। পাশাপাশি একই অভিযোগে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের এক প্রকৌশলীর বিরুদ্ধেও মামলা করা হয়েছে। মামলার পর থেকেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এসব প্রকৌশলীরা রয়েছেন গ্রেপ্তার আতঙ্কে। এদিকে হাতিয়া ও গাজীপুরে ছাত্র জনতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। নোয়াখালী, হাতিয়া ও গাজীপুরে ছাত্র জনতার উপর গুলি চালানোর প্রতিবাদে নোয়াখালীতে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫:৩০টার দিকে মাইজদী বড় মসজিদ মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। জানাবো, দ্রব্যমূল্য কারসাজি সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয় বললেন বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশের বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কারসাজির ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয়। দেশে বিভিন্ন পণ্যের মজুত ও সরবরাহের উপর সরকারের নজরদারি রয়েছে। এই মুহূর্তে ভোজ্য তেলের বাজারে যে অস্থিরতা রয়েছে তা এক সপ্তাহের মধ্যেই কেটে যাবে। এদিকে নাটোরের স্বেচ্ছাসেবক লীগের ২ নেতা গ্রেপ্তার। দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে নাটোরের সিংড়ায় স্বেচ্ছাসেবক লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ১০ই ফেব্রুয়ারি তাদের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ৪৫, তিনি রানীনগর গ্রামের মোহাম্মদ সাদাত হোসেনের ছেলে। অপর পৌর স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোহাম্মদ রিপন হোসেন ২৫, তিনি নিঙ্গইন গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে। এবং সর্বশেষ জানাবো, ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার বললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবছরেরই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। বেগমপাড়ার টাকা ফেরত আনতে সহযোগিতা চায় বাংলাদেশ। প্রধান উপদেষ্টার সঙ্গে কানাডার মন্ত্রীর সাক্ষাৎ। বাংলাদেশ থেকে চুরি হয়ে যাওয়া টাকা ফেরত আনার জন্য আবারও কানাডার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, বেগমপাড়া নামে একটি পুরো এলাকা রয়েছে যেখানে দুর্নীতিবাজদের পরিবারের সদস্যরা বসবাস করছে। আমরা দুর্নীতি থেকে মুক্তি পেতে কঠোর পরিশ্রম করছি, কারণ দুর্নীতি সর্বত্র। বাংলাদেশকে কানাডা সরকার সহযোগিতার আশ্বাস দিয়ে কানাডার মন্ত্রী বলেন, আমরা দুর্নীতির টাকা চাই না, কানাডার জনগণের লুটপাটের টাকা চায় না। সোমবার তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এ ব্যাপারে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হোসেন এসব কথা বলেছেন। বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের জন্য একটি বৈদেশিক বিনিয়োগ প্রচার ও সুরক্ষা চুক্তির FIP এর বিষয়ে প্রযুক্তিগত আলোচনা চালিয়ে যাওয়ার জন্য সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছে কানাডা। তিনি বলেন, FIP এর স্বাক্ষর
স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে। তারা এটিকে একটি সংকেত হিসেবে দেখবে। কানাডার উৎপাদন কারখানা বাংলাদেশে স্থানান্তরিত করা এবং বাংলাদেশের যুবশক্তির সুযোগ নিয়ে দেশটিকে একটি উৎপাদন কেন্দ্রে পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য কানাডার মন্ত্রীকে অনুরোধ করেন। বৈঠকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তার সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করে কানাডার মন্ত্রী বলেন, আমি জানি না বাংলাদেশের জনগণ তাদের আশা প্রত্যাশা পূরণের জন্য আপনার এবং আমাদের দলের দিকে তাকিয়ে রয়েছে। গ্রেপ্তার আতঙ্কে কাঁপছেন গণপূর্তের ১৬ প্রকৌশলী। জুলাই বিপ্লবে ছাত্র জনতার হত্যা মামলায় আসামি করা হয়েছে গণপূর্ত অধিদপ্তরের ১৬ জন প্রকৌশলীকে। পাশাপাশি একই অভিযোগে জাতীয় গৃহায়ন ও কর্তৃপক্ষের এক প্রকৌশলীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। মামলার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী এসব প্রকৌশলীরা রয়েছে গ্রেপ্তার আতঙ্কে। অন্যদিকে দুর্নীতির দায়ে কাউকে কাউকে বিচারের মুখোমুখি করা হতে পারে বলেও জানা গেছে। ফলে গুরুত্বপূর্ণ এসব প্রকৌশলী কাজে নিয়মিত নন। এতে স্থবিরতা দেখা দিয়েছে অধিদপ্তর জুড়ে। এরই মধ্যে কয়েকজনকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে, তাতেও কাজে গতি ফেরেনি। ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি করে শত শত কোটি টাকার মালিক হওয়া এসব প্রকৌশলী জুলাই আগস্টে শিক্ষার্থীদের দমনে সরকারের সঙ্গে ছিল এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা কোটি কোটি টাকার যোগান দিয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগ জমা আছে এবং তদন্ত চলছে। এছাড়াও আওয়ামী লীগ সরকারের সময় দুর্নীতির সামনে সারিতে থাকা এসব কর্মকর্তাদের বিরুদ্ধে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এমন শোনা যাচ্ছে। এসব অভিযানে আওয়ামী লীগের সময়ের এসব গুরুত্বপূর্ণ আমলারা এবার ফেঁসে যাবে। তারা এখন নিয়মিত কাজে যোগদান করছে না। তারা সব সময় একটি আতঙ্কের মধ্যে আছে, কখন তারা গ্রেপ্তার হয়ে যায়। এই ভয়ে তারা সব সময় কাজের ক্ষেত্রেও সঠিকভাবে কাজ করছে না। এজন্য বিভিন্ন মন্ত্রণালয়ে যারা সেবা গ্রহণ করতে আসছেন তারা সরকারের পক্ষ থেকে সেরূপ আশানুরূপ প্রত্যাশা অনুযায়ী সেবা পাচ্ছেন না। কিন্তু তারা চাকরিতে বহাল থাকার কারণে তারা সরকার থেকে সত্যি সত্যি বেতন নিয়ে যাচ্ছেন প্রত্যেক মাসে, কিন্তু তারা কাঙ্ক্ষিত মানের কোনো সেবা দিতে পারছেন না বাংলাদেশকে। এভাবে চলতে থাকলে প্রশাসনের ওই জায়গাটি স্থবির হয়ে উঠবে। এ কারণে সরকারের অতি দ্রুত এদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত বলে অনেকেই মনে করছেন। বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা তাদের আন্দোলনের সময় এসব আমলারা সরকারের পক্ষে সরাসরি অবস্থান করে শিক্ষার্থীদের বিরুদ্ধে গুলি চালানোর মতো এবং অর্থ দিয়ে সরকারকে সহায়তা করেছিল। এদের বিরুদ্ধে কঠোর হবে এমনটাই দেখা হচ্ছে, কিংবা আগামীতে যে দলই ক্ষমতা আসুক না কেন এদেরকে ছাড় দেওয়া হবে না। এই ভয়ে তারা অনেকেই দেশ ত্যাগ করার কথা ভাবছেন। তবে দুদকের জালে ফেঁসে যাওয়ার পর তারা সহসাই দেশ থেকে পালাতেও পারবে না। এবার তারা পড়েছে উভয় সংকটে। গাজীপুর ও নোয়াখালীর হাতিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল। গত কয়েকদিন আগে শিক্ষার্থীরা শেখ হাসিনার কুরুচিপূর্ণ ভাষণের পর দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের স্থাপনায় হামলা ও ভাঙচুর চালায়। এদিকে শিক্ষার্থীদের মিথ্যা বলে গাজীপুরে জাহাঙ্গীরের নির্দেশে শিক্ষার্থীদের একটি ফাঁদে ফেলে তাদেরকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসীরা। এই ঘটনায় দেশজুড়ে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। গাজীপুরের পাশাপাশি নোয়াখালীর হাতিয়ায়ও শিক্ষার্থীদের উপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। এই হামলার প্রতিবাদে আজ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নোয়াখালীতে বিক্ষোভ মিছিল করেছে। এতে শিক্ষার্থীদের হামলায় জড়িত অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে এবং এভাবে চলতে থাকলে শিক্ষার্থীরা কোনোভাবেই এই সরকারের এই নমনীয়তা মেনে নেবে না বলে জানানো হয়েছে। তারা বলেছে আগামী ২৪ ঘন্টার মধ্যে যারা শিক্ষার্থীদের উপর হামলার কাজে জড়িত ছিল এদেরকে গ্রেপ্তার করতে হবে।
দ্রব্যমূল্যে কারসাজি সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয় বলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের কারসাজির ক্ষেত্রে বিদ্যমান সিন্ডিকেট সরকারের চেয়ে শক্তিশালী নয়। দেশের বিভিন্ন পণ্যের মজুত ও সরবরাহের উপর সরকারের নজরদারি রয়েছে। এই মুহূর্তে ভোজ্য তেলের বাজারে যে অস্থিরতা রয়েছে তা এক সপ্তাহের মধ্যে কেটে যাবে। সোমবার 10ই ফেব্রুয়ারি দুপুরে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত বাংলাদেশ পাটকল কর্পোরেশন খুলনার দৌলতপুর জুট মিলের উৎপাদন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সব কথা বলেছেন তিনি। এ সময় উপদেষ্টা বলেছেন, দেশে বিদ্যমান সকল পাটকল চালু রাখতে বছরে প্রায় 40 লক্ষ মেট্রিক টন পাটের প্রয়োজন, কিন্তু দেশে পাটের উৎপাদন কেবল 12 লক্ষ মেট্রিক টন। কিন্তু সারা বিশ্বে বার্ষিক পাটের উৎপাদন 25 লক্ষ মেট্রিক টন। সেক্ষেত্রে কেবল পাট দিয়ে এতগুলো প্রতিষ্ঠান চালু রাখা বাস্তবসম্মত নয়। তাই পাটকলগুলো বেসরকারি খাতে লিজ প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল করে পাটভিত্তিক শিল্পের পাশাপাশি অন্য শিল্প কারখানা স্থাপনের সুযোগ রাখা হচ্ছে। তিনি আরও বলেছেন, খুলনার দৌলতপুরে জুট মিল বেসরকারি উদ্যোগে চালু হওয়ার প্রায় 700 লোকের কর্মসংস্থান রয়েছে এখানে। আমরা এ বিষয়ে কাজ করছি। পরিদর্শনকালে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম ও দৌলতপুর জুট মিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।